18 বাংলায় আপনারা দেখেছেন জমি জবরদখলের অভিযোগ। সরকারি জমি, খাস জমি কিভাবে দখল হয়ে যাচ্ছে, জমির চরিত্র কিভাবে বদল হচ্ছে, সেই সব খবর নবান্নে পৌঁছয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন। জমি জবরদখল কোনোভাবে বরদাস্ত হবে না। সরকারি জমি দখল করতে গেলে বা জমির চরিত্র বদল করতে গেলে সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। কিন্তু কিভাবে তার পদক্ষেপ করার কথা তিনি জানাচ্ছেন। সরাসরি সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ করবে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে প্রশাসনিক বৈঠক করেন, সেই প্রশাসনিক বৈঠকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে সরকারি জমি দখল নিয়ে তিনি কোনোভাবেই দখলদারি মানবেন না। সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সরকারি জমি দখলদারি মানবেন না এবং কার্যত প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি থেকে স্পষ্ট যে তিনি কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছেন এই সরকারি জমি দখলকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন বৈঠক করেন সেই সময় ভাঙড়ের প্রসঙ্গও তুলে ধরেন। ভাঙড়ে কেন সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে প্রয়োজনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এর আগেও উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে, এমনকি সরকারি জমির চরিত্র বদলের পর্যন্ত অভিযোগ উঠেছে। আর সেই সব বিষয়কে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ এবং সেক্ষেত্রে আরও একটি তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যে যত সরকারি জমি রয়েছে সব সরকারি জমিতে হোর্ডিং লাগিয়ে দিতে হবে, ব্যানার লাগাতে হবে যে এই জমিটি সরকারি জমি, অর্থাৎ দখল মুক্ত করতে হবে যদি কোনো সরকারি জমি দখল হয়ে থাকে এবং সেক্ষেত্রে হোর্ডিং ব্যানার লাগিয়ে দিতে হবে যে এটি হলো সরকারি জমি এবং জমির পরিমাণ কত, কোন জায়গায় সেই জমি, গোটা বিষয়টি উল্লেখ করে হোর্ডিং ব্যানার লাগাতে হবে রাজ্যের সবকটি সরকারি জমিতে। এই মর্মে নির্দেশ গতকাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, আমরা এই গত লোকসভা ভোটে যদি দেখি তাহলে যখন তৃণমূলের ইস্যু ছিল কেন্দ্রের বঞ্চনা, তখন বিরোধীদের একটাই ইস্যু ছিল, তা হলো দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। সেখানে কাটমানি প্রসঙ্গ এসেছে বালি চুরি প্রসঙ্গ, এসেছে কয়লা চুরি প্রসঙ্গ। এবং যখন আজ ভোট শেষ, প্রশাসনিক কাজ কড়া হাতে করতে হবে, যেখানে যেখানে গাফিলতি ছিল সেই জায়গাগুলোকে শক্ত হাতে ধরতে হবে, রাজ ধরতে হবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাটমানি প্রসঙ্গে বালি বা কয়লা চুরি সম্পর্কেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কড়া নির্দেশ দিয়েছেন কাল প্রশাসনিক বৈঠকে। কি সেই নির্দেশ? দেখো, কাটমানি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতি নিয়েছে। তার কারণ গতকালকের প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি উষ্মা প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন যে কনস্ট্রাকশনের কাজে কাটমানি কেন নেওয়া হচ্ছে। তিনি সেই সময় বলতে গিয়ে বলেন যে তিনি লক্ষ্য করেছেন যে পুরুলিয়া এরকম কিছু ঘটনা যেখানে লরি, ওভারলোডিং লরি চলে যাচ্ছে এবং সেখানে কিছু কোড বলা হচ্ছে, সেই কোড বলে সেই ওভারলোডিং লরিকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে? সেখানে পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট বলে দেন যে কাটমানি নিয়ে প্রশাসনকে সতর্ক হতে হবে। পাশাপাশি বালি এবং কয়লা নিয়েও কোনো রকম ইল্লিগাল অ্যাক্টিভিটি তিনি বরদাস্ত করবেন না। সাম্প্রতিক সময় বালি এবং কয়লা নিয়েও একাধিকবার ইল্লিগাল অ্যাক্টিভিটির অভিযোগ এসেছে নবান্নের শীর্ষ মহলের কাছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন লোকসভা ভোট শেষ হয়েছে, যখন রাজ্যে 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ কাটমানি নিয়ে, যেখানে অবশ্যই মনে করা হচ্ছে যে রাজ্য প্রশাসনে আরও স্বচ্ছতার বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই কাটমানির পাশাপাশি কয়লা চুরি নিয়ে বা বালি নিয়েও স্পষ্ট নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সামনে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। প্রশাসনিক কাজ এবং প্রশাসনিক কাজে জিরো টলারেন্স, কোনোভাবেই যেসব দুর্নীতির অভিযোগ আসছে সেই দুর্নীতির অভিযোগ বরদাস্ত করা হবে না এবং তার জন্য কড়া পদক্ষেপ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে গতকাল জানিয়ে দিয়েছেন। এবং প্রশাসনের কাজের প্রসঙ্গই যদি আসে তাহলে কেন্দ্রীয় সরকার কিভাবে কাজ করবে তার একটা রূপরেখা তৈরি হয়
পার্লামেন্টে, সংসদে। তো সংসদের এই এনডিএ 3.0 সংসদ কবে থেকে শুরু হচ্ছে প্রথম অধিবেশন জানাবো। মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে, মন্ত্রিত্ব পেয়ে গিয়েছেন যারা যারা, তারা তাদের ক্যাবিনেট পোর্টফোলিও নিয়ে ভাবছেন এবং কিভাবে কাজ করবে এই নতুন সরকার তা ঠিক হয়ে যাবে অনেকটাই এই অধিবেশনে। বিরোধীরা তারা ঠিক কিভাবে বিরোধিতা করবে, তাদের বিরোধিতা কতটা গঠনমূলক, সেই সব কিছু ঠিক হয়ে যাবে পার্লামেন্টের অধিবেশনে। তো অধিবেশন, প্রথম অধিবেশন বসছে কবে? নয়াদিল্লি থেকে প্রতিনিধি মৈত্রেয়ী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, এই এনডিএ 3.0 প্রথম অধিবেশন কবে? দেখো, প্রথম অধিবেশন শুরু হতে চলেছে 24 তারিখ, অর্থাৎ লোকসভার অধিবেশন শুরু হবে 24শে জুন এবং তা চলবে 3রা জুলাই পর্যন্ত। এবং রাজ্যসভার অধিবেশন সেটা শুরু হচ্ছে 27 তারিখ, অর্থাৎ 27শে জুন এবং চলবে 3রা জুলাই পর্যন্ত। আজকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেটা জানিয়েছেন। এবং এই মন্ত্রিসভার এবং এই যে অধিবেশন চলবে, সেই অধিবেশনে কি কি হতে চলেছে, যে সমস্ত সাংসদরা এইবার নতুন যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ হবে, রাষ্ট্রপতির স্বাগত ভাষণ হবে এবং তারপরে আলোচনা শুরু হবে। অর্থাৎ প্রথম অধিবেশনে এটা দেখার যে মোদি 3.0 অর্থাৎ এনডিএর যে নতুন সরকার গঠন হয়েছে, সেই এনডিএ সরকার প্রথম অধিবেশনেই তারা কি কি বিল পেশ করেন এবং তারা কি কি বিষয় তারা তুলে আনেন প্রথম অধিবেশনে। এবং তেমনটা তুমি বললে একদমই, যে বিরোধীদের ভূমিকা কি হবে, তার কারণ ইন্ডিয়া জোটের বৈঠকের পরেই মল্লিকার্জুন খাড়গে তিনি বলে গিয়েছিলেন যে তারা বিরোধিতা চালিয়ে যাবেন এবং মোদী সরকার বা মোদী নেতৃত্বে যে সরকার চলবে সেই সরকারের বিরোধিতা চালিয়ে দেবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কতটা সোচ্চার হন, কতটা তপ্ত হয় অধিবেশন সেশন, সেটার দিকে কিন্তু নজর থাকবে। ফলে একেবারে একটা বিষয় একটু জানতে চাইবো তোমার থেকে। এর আগে যখন অধিবেশন বসেছিল এবং তখন যে বিলগুলো টেবিল হয়েছিল, সেই বিলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি বিল, এনডিএ অবশ্যই ছিল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির বিল। সেক্ষেত্রে এবার কি অনেকটা জল মেপেই চলতে চাইবে এনডিএ? একেবারেই, দেখো তার কারণ একাধিক বিজেপির যখন যে যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতেও এবং বিজেপির তরফ থেকেও কিন্তু বেশ কিছু তাদের আগামী দিনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তার মধ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলা হয়েছিল, তার মধ্যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছিল। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে জেডিইউ তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে তাদের সাথে আগে আলোচনা করতে হবে। ফলে এটা যদি একক সংখ্যাগরিষ্ঠতা হতো, যেমনটা বিজেপি আগে ভেবেছিল যে তাদের 80 পার 400 পার হয়ে যাবে, যদি তারা 400 পার করে ফেলতে পারতেন তাহলে ইউসিসি কে তারা প্রথম অধিবেশনই পেশ করার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এখন তাদের শরিকদের সাথে আলোচনা করতে হবে। ইতিমধ্যে কিন্তু অগ্নিবীর, যেটাকেও কিন্তু পাশ করানো হয়েছে অধিবেশনে এবং যেটার অর্ডার পাশ করানো হয়েছিল, সে অগ্নিবীর স্কিম নিয়েও কিন্তু আলোচনা চেয়েছে তাদের শরিকরা। ফলে সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু সবটা অতটা সহজ হবে না। এর আগের যে কটা বিল আমরা দেখেছি, সে 370 ধারাই হোক কিংবা একেবারে সাম্প্রতিকতম 33% রিজার্ভেশন, উইমেন রিজার্ভেশন বিলই হোক, সব ক্ষেত্রে বিজেপির সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা ছিল যে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সরকারে। এবং রাজ্যসভায় গিয়ে, মূলত লোকসভায় তাদের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, রাজ্যসভায় তাদের কিছুটা সমস্যায় পড়তে হতো, কিন্তু সেক্ষেত্রে তাদের শরিকরা তাদের পাশে এসে দাঁড়াতেন। কিন্তু এবার যে পরিস্থিতি হয়েছে, তাদের লোকসভাতেই তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের শরিকদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং অনেকটাই জল মেপে চলতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ মৈত্রী। দুর্ঘটনার খবরে নজর রাখতে হবে। আরামবাগ গৌঘাটে দুর্ঘটনা আছে, জামাই ষষ্ঠীর দিন মাংস কিনতে গিয়ে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় একজনের মৃত্যু জানিয়ে রীতিমতো বিক্ষোভ বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কে। এবং এই অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। দোকানের সামনে লরির ধাক্কায় যুবকের মৃত্যু হয়। বাপন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। বাপন, একটু জানতে চাইব কিভাবে এই ঘটনা ঘটার পর মানুষের মধ্যে বিক্ষোভ কেন? মানে ওই জায়গা যেখানে ঘটনা ঘটে সেখানে কি যান নিয়ন্ত্রণ ঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করছেন মানুষ?
দেখে একেবারেই অতনুদা এই অভিযোগই কিন্তু ওই এলাকার যারা স্থানীয় মানুষ তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছেন, এমনটাই দাবি করছেন। তার কারণ ওই এলাকায় কিন্তু নিয়ন্ত্রণের জন্য যে গাড়ির যে গতি নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জন্য কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থা সেইভাবে করা হয়নি, এমনটাই অভিযোগ। আর তার জেরেই কিন্তু আজকে এই দুর্ঘটনা, এইটাই দাবি করা হয়েছে। এমনকি দুর্ঘটনার পর যখন ওই এলাকাতেই যখন রাস্তাতে এই যে যুবক যে মারা যায় তার মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে থাকলেও পুলিশকে খবর দেওয়া হলেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে পুলিশ আসেনি। সেই কারণেই কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং তারা অবরোধ করে আরামবাগ এবং বিষ্ণুপুর যে রাজ্য সড়ক এই ব্যাঙ্গাই এলাকায় তারা কিন্তু অবরোধ করে। পরে সেই অবরোধের খবর পেয়ে যখন গোহার থানা পুলিশ যায়, পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে তাদেরকে ঘিরেও কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। তারা কিন্তু দাবি করে যে ওই এলাকায় যাতে দ্রুত গতিতে গাড়ি যাতায়াত না হয় সেই জন্য নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের ব্যবস্থা উপযুক্ত করতে হবে। এমনকি যে মারা গেছে তার যে ক্ষতিপূরণের ব্যবস্থা কিন্তু তার পরিবারকে করে দিতে হবে, এমনটাও কিন্তু তারা দাবি করেছে। এই সব দাবি নিয়ে কিন্তু দফায় দফায় ছেলে মোটরসাইকেলে এসেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অপরাধ করেছি, ফয়সালা হোক, আমার ড্রাইভারকে গাড়ি মালিককে এনে দিক, আমার বিচার করো। এদিকে রায়গঞ্জে এক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল রায়গঞ্জে বাঙ্গার মোড়ে। গাড়ি আর লরির ধাক্কা। দক্ষিণ দিনাজপুর থেকে হরিরামপুরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 34 নম্বর জাতীয় সড়কে গাড়ির সঙ্গে লরির ধাক্কায় আহতরা রায়গঞ্জ হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়েছে। যাচ্ছিল এক জায়গায় মিটিং করতে, একটা মেয়ে ঝগড়া হয়েছে মানে বাড়ির সংক্রান্ত, ওখানে যাচ্ছিল। হ্যাঁ, ওখানে আমরা শুনলাম বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই পাশাপাশি একই ফ্যামিলি, ওদিক থেকে মালদা থেকে ট্রাক আর এদিক থেকে যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ ফেরাও। মুর্শিদাবাদের বড়ায় এক অপরাধীকে আড়াল করার চেষ্টার অভিযোগ ওসির বিরুদ্ধে, আর সেই জন্যই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ঠিক কি ঘটনা জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রণব প্রতিনিধি সরাসরি। প্রণব, কোন ঘটনায় কে অপরাধী বা অভিযুক্ত বলে মনে করছেন এলাকার মানুষ, যাকে নাকি আড়াল করতে চাইছেন ওসি? মুর্শিদাবাদের বড়ায় খুনে অভিযুক্তকে আড়াল করার অভিযোগ গ্রামবাসীদের। পুরনো বিবাদের জেরে এপ্রিলে বড়ার বাসিন্দা খুন হন এবং খুনের 2 মাসের মধ্যে জামিন পেয়ে যান যিনি অভিযুক্ত। তিনি কিভাবে বড়া থানায় নিহতের পরিবার এবং গ্রামবাসীরা বিক্ষোভ করছেন। থানার সামনে আত্মহত্যার হুমকি দিচ্ছেন নিহতের পরিবার। আমরা সবই ঠিক, আপনার কাছেই বাইরে দিলাম, আমাদের বিচার কই কিছু দেয় না। পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সেক্ষেত্রে পুলিশ কি বলছে? দেখো, পুলিশ বলছে যেহেতু আদালত থেকে জামিন দিয়েছে আমাদের কিছু করা নাই, তবে যাতে এরা শাস্তি পায় তার কিন্তু ব্যবস্থা করা হবে। এবং শুধু তাই নয়, এই গতই এপ্রিল মাসে তোমার আর এই সুকুমার বাগদি তোমার শিবের গাজনের সময় তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল এবং তারপরে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে কাঁদি মহকুমা আদালতে তাদেরকে
পাঠানো হয়, কিন্তু 2 মাসের মধ্যেই তারা জামিন পেয়ে যায়। এরই বিরুদ্ধে কিন্তু পরিবারের লোকেরা আজকে বড়োয়া থানার ওসির বিরুদ্ধে আর কি বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলেন যে পুলিশ ঠিক মতনভাবে যে সমস্ত ডকুমেন্ট, সেই সমস্ত ডকুমেন্টস তারা জমা দেয়নি, যার ফলে কিন্তু এই তোমার জামিন পেয়েছে। এবং এরই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভে সোচ্চার হন এবং বড়োয়া থানার ওসি যে অতনু দাস আছে তারই বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ। এবং গতকাল রাত্রিবেলা থেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন আমরা প্রচুর নিম্নবিত্ত পরিবারের লোক, আমরা কি তাহলে এই সমস্ত বাবাকে চোখের সামনে মেরে দিল অথচ তারা শাস্তি পাবে না, এটা কি করে হয়? এবং তারা চাইছে যে উপযুক্ত তদন্ত করে যাতে আবার তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করুক বড়োয়া থানার পুলিশ। অতনু, ধন্যবাদ প্রণব। আমার এই যে বিনা কারণে হত্যা করেছে এর হত্যার আমরা শাস্তি চাই। একটা কিছু আমাদের করে দেন, নাইলে আমরা গরিব মানুষ, আমরা গ্রামে থাকবো কি করে? তারা তো এইসব মারধর করবে। আসামি 5টা ধরা পড়েছিল, সে 5টা আসামি 90 দিন না হইতে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। বিনা টাকার ঘুষ খেলো, খেয়ে তাদের কোনো প্রমাণপত্র তাদের ঠিক মতন দিল না কোর্টে, তার জন্য তারা জামিন হয়ে যায়। ডোমজুড়ে এক স্কুল ছাত্রীর উপরে হামলা, ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ। 10ম শ্রেণীর ছাত্রী। জানা যাচ্ছে ওই ছাত্রী নাকি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যেখানে কয়েকজন ওই প্রেমিক কয়েকজনকে নিয়ে নাকি ছিলেন এবং তখন তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে বাধা দেন ওই ছাত্রী এবং তখনই তাকে ধারালো অস্ত্রের কোপ। কোনো মতে পালিয়ে টোটোয় উঠে পড়ে ওই ছাত্রী। টোটো চালক এবং যাত্রীরা তাকে হাসপাতালে ভর্তি করে। প্যাসেঞ্জার হিসেবে গাড়িতে উঠেছে, আমি লক্ষ্য করি। যখন আমি সলভে নিয়ে আসতেছি তখন দেখতেছি এরকম তারা গায়ে মায়ে রক্ত। হ্যাঁ, আমি লাস্টে এখানে ভর্তি করছি। আমেরিকা থেকে বা বাইরে থেকে যারা আসেন ডিজাইনাররা, তারা আমাদের দেশের যেভাবে গয়না তৈরি হয় সেই গয়নার ডিজাইন, প্যাটার্ন, সেগুলো নিয়ে তারা উৎসাহী এবং সেগুলোর উপর তারা রিসার্চ ওয়ার্ক করেন। তো একজন আমেরিকার এরকম ডিজাইনার তিনি এসেছিলেন জয়পুরে এবং এসে বেশ কিছু গয়না তার পছন্দ হয়। তো সেই গয়নাগুলো তিনি নিয়ে যাবেন। কত দাম? 6 কোটি টাকা। তো 6 কোটি টাকা ভারতীয় মুদ্রায় 6 কোটি টাকা দিয়ে সেই গয়না তিনি কিনে নিয়ে জানতে পারলেন আসলে ওই গয়নার দাম মাত্র 300 টাকা। অর্থাৎ 300 টাকার গয়না 6 কোটি টাকা মূল্যের বলে চালিয়ে দেওয়া হলো। দেখুন কি কি গয়না কিনেছিলেন। আসলে যখন আমেরিকায় একটি এক্সিবিশন করতে যান তিনি, তখনই ধরা পড়ে যে এই গয়নাগুলো নকল। এরপর যখন কথা বলতে যান মালিকের সঙ্গে, তখন সেখানে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায়। পরে অবশ্য জয়পুরে ওই দোকানের মালিক এবং তার ছেলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং মার্কিন দূতাবাসেও বিষয়টি জানানো হয়েছে। দেখুন যা যা ডকুমেন্টস সব জাল, হলমার্কের সার্টিফিকেট তাও জাল। আচমকায় ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়ার প্রায় 25টি বাড়ি। লন্ডভন্ড গ্রাম, গাছ পড়ছে, বাড়ির চাল উড়ে গিয়েছে গতকালের এই ঝড় বৃষ্টি। গতকাল সন্ধে যে ঝড় বৃষ্টিতে 25টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়জোড়ার দেজুরি গ্রামে।
পরে এই গ্রাম পরিদর্শনে যান বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড়, প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, কুড়ো টুড়ো সব ভিজে গেল। মোটামুটি গোটা 25 ঘর বাড়ি এরকম ভাব চাল উড়ে গেছে, টিনের চালই ম্যাক্সিমাম গেছে। দোকান পুরো আনসেফটি হয়ে গেছে। আজ আমার সমস্ত কিছু মালপত্র আছে, কোনো সিকিউরিটি নেই। প্রায় 14-15খানা বাড়ি পড়ে গেছে। ভিডিও সাহেবকে জানালাম, আইসিকেও বলেছি, ইলেকট্রিক অফিসে এসে গেছে, যাতে লাইনটা দিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো। পুরুলিয়ায় গরমে হাঁসফাঁস করছে মানুষ এবং এই গরমে হিটস্ট্রোকের আশঙ্কা বাড়ছে। তো হিটস্ট্রোক যখন হচ্ছে তখন সেই অসুস্থদের যাতে দ্রুত চিকিৎসা দেওয়া যায় তার জন্য হাসপাতালে ব্যবস্থা থাকছে, যাতে তাদের এমার্জেন্সি সার্ভিস দেওয়া যায় তার জন্য বিশেষ ওয়ার্ড চালু হয়েছে। 5 শয্যার ওয়ার্ড রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজে। এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে, সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি। তো একটা ওয়ার্ডকে আমরা হিটস্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে। সেখানে 5 বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিটস্ট্রোককে ট্যাকেল করার জন্য, যেমন তার ওআরএস, তারপর তাকে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে। আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে। ওদিকে প্রবল বৃষ্টিতে ধস নামছে এবং সেই ধসে কার্যত উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কি অবস্থা জানবো, পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো তোমাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে সিকিম জুড়ে এবং তার জেরে কিন্তু বিপর্যস্ত কার্যত গোটা সিকিম। আমরা জানি এর আগে সাউথ সিকিমের ধসে 3 জনের মৃত্যু হয়েছে, আবার নতুন করে ধস নেমেছে কিন্তু নর্থ সিকিমে এবং তার জেরে কিন্তু যে দিচ্ছু এবং সিংতাম রোড সম্পূর্ণভাবে বন্ধ, শুধু তাই নয় গোটা সিকিমের অন্য অংশের সঙ্গে কার্যত কিন্তু বিচ্ছিন্ন নর্থ সিকিম, অর্থাৎ যে লাচুং, ইমফাং, মাঙ্গান, এই যে টুরিস্টদের যে ডেস্টিনেশন পছন্দের জায়গা, সেগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নতুন করে ধস নামায় লাচুং থেকে গ্যাংটক নামার পথে একটি লরি, অন্য বোঝায় লরি দুর্ঘটনার মুখে পড়ে। সেখানে কিন্তু 7 জন জখম হয়েছে, যদিও তাদের মঙ্গল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এই নতুন করে ধস নামায় যেমন একদিকে বিপর্যস্ত সিকিম, দিচ্ছু এবং সিংতাম রোড বন্ধ রয়েছে, শুধু তাই নয় অবিরাম ভারী বৃষ্টির জেরে কিন্তু নর্থ সিকিমের একাধিক জায়গায় রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।